আরজিকর হাসপাতালের দুর্ভাগ্যজনক ঘটনা ও হাসপাতাল কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপকে ধিক্কার জানাই। এমন ঘটনার ফলে বাংলা নিয়ে আমাদের এত কাজের আর কোনো মূল্য থাকে না। বাঙালি হয়ে কালচার নিয়ে গর্ব করার আগে এবার থেকে দুবার ভাববেন, এটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন তালদিঘি অডিওভার্সের এপিসোড নাম্বার 38, আধ খাওয়া শরীর। গল্পের প্লটিং আর স্ক্রিপ্টে রয়েছে আমাদের প্রিয় লেখিকা পারমিতা চ্যাটার্জি আর আমি সুমিতেন্দ্র। পর্বের মূল চরিত্রে রয়েছে প্রত্যয়, মাস্টারের ভূমিকায় আমি সুমিতেন্দ্র, আর বিভিন্ন চরিত্রে রয়েছে বর্ণালী, প্রদীপ্তা, আদিত্য, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। আজকের পর্বটা একটু অন্যরকম। যারা তালদিঘি শুরু থেকে ফলো করছে, যারা তালদিঘির হার্ডকোর ফ্যান, তাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ এই কনসেপ্টটার সাথে তারা অলরেডি সবাই পরিচিত। বাট তালদিঘি অডিওভার্স যাদের কাছে নতুন, তাদেরকে একটু বলে রাখি যে তালদিঘি কেবল একটা সিরিজ নয়। মানে এখানে একই চরিত্র নিয়ে পরপর এপিসোডস হয় না। তালদিঘি একটা অডিওভার্স, মানে একটা অডিও ইউনিভার্স। অর্থাৎ এটা আমার মস্তিষ্ক প্রসূত একটা জগৎ। এখানে তালদিঘি গ্রামটা ছাড়াও আরও অনেক গ্রাম রয়েছে, আরও জনবসতি রয়েছে। সেখানকার মানুষজন রয়েছে তাদের জীবনের নানা না বলা গল্প। আজকে আমরা মূল চরিত্রদের ছেড়ে একটু অন্যদের জীবনের পাতা উল্টে দেখব এই জগতে আরও কীরকম লোকে থাকে, দেখব এই জগৎটাতে আর কি হয়। তাহলে দেরি না করে শুরু করছি তালদিঘির একটা স্পিন অফ, এপিসোড নাম্বার 38, আধ খাওয়া শরীর। কিরে, তুই শেষে ভূতের গল্প শুনে কেলিয়ে গেলি? ছি ছি। আরে না না মাস্টার দাদা, তেমনটা নয়। থাক থাক, তোর এলে বুঝেছি। ওই গাপতলায় তোর যত বুকনি। আরে না না, আমি অজ্ঞান টজ্ঞান কিছু হইনি রে বাবা। বেটা দাঁত মুখ খিচিয়ে ঘুঘু করতে করতে সে সিন একেবারে দেখবার মতো। আচ্ছা আমি চলি। আগের রাতে আবার লোডশেডিংয়ের সময় ডাক্তার বাবুর কাছে ভূতের গল্প শোনার পর দাঁত কপাটি লেগে ফটিক একেবারে ফিট হয়ে গেছিল। আজ ওকে যারা দেখতে এসেছে তাদের সাথে এই নিয়ে একটু মশকরা করতে করতে বেরোনোর জন্য সনাতন তৈরি হচ্ছিল। আজ প্রায় 2 সপ্তাহ পর পরিমল ডাক্তারের হাসপাতাল থেকে সে ডিসচার্জ হচ্ছে। এই বর্ষায় ডেঙ্গুতে কাবু হয়েছিল সে, তবে আজ একেবারে ফিটফাট। কয়েকদিন পাশের বেডে ফটিকের সাথে বেশ ভালো আলাপ জমেছিল তার। লেখাপত্র সব হয়ে গেছে, বাড়ির লোকে বাইরে দাঁড়িয়ে আছে। পাশের পাতিপুকুর গ্রামে তাদের পৈতৃক ভিটে, বিশাল একান্নবর্তী পরিবার। সনাতনের দাদু ঘোষাল মশাই এ বাড়ির কর্তা, এখনো বহাল তবিয়তে আছেন। তার ছেলে বউ নাতি নাতনি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে একেবারে ভরা সংসার। একসময় রমরমিয়ে তাঁতের ব্যবসা করে ভালো টাকা পয়সা করেছিলেন। আর 3 ছেলেও বৈষয়িক বিষয়ে ওনার যোগ্য উত্তরাধিকারী হয়েছে। সনাতন এই ঘোষাল বাড়ির বড় ছেলের বড় ছেলে। তা সেদিন সনাতন বাড়ি ফিরলে সন্ধেবেলায় জমিয়ে আড্ডা বসল ঘোষাল বাড়ির টানা বারান্দা লাগোয়া বড় ঘরে। এখনো হাঁড়ি এক, কাজেই খাওয়া দাওয়া থেকে গল্পগাছা সব এখানেই। ঘরের ছেলে ঘরে ফিরেছে, সবাই একটু হাঁপ ছেড়ে বেজেছে। বাইরে তুমুল বৃষ্টি পড়ছে। বাঙালির জীবনের ঝড় বাদলের রাতে লোডশেডিং হবে না? তেলে ভাজা চানাচুর আর মুড়ি খেতে খেতে
দাদু ঠাকুমার ভূতের গল্প হবে না সেও কি সম্ভব? ষাটোর্ধ্ব ঘোষাল মশাই একসময় ব্যবসার ফিকিরে অনেক জায়গায় ঘুরেছেন, কাজেই তার গল্পের ঝোলাটা বেশ ভারী। ঘোষাল বাবুর মেজ ছেলের ছোট মেয়ে তিতলি তার লুঙ্গি ধরে টানতে টানতে বলল, ও দাদু, একটা গল্প বলো না। বাবা বলেছে তুমি নাকি অনেক ভূতের গল্প জানো। আরে আরে দাঁড়া, ও বলছি, আরে লুঙ্গিটা খুলে যাবে তো, ছাড়। দাদু গল্প বলো, নাহলে কিন্তু তোমার লুঙ্গিটা না খুলে দেবো। এই পুচুল, কি হচ্ছেটা কি? আরে থাক থাক মেজ বৌমা, ওকে আর বকো না। এই ছোট, এই সবার হয়ে গেলে একটু কাপডিশগুলো নিয়ে যাস তো ভাই। এই কচি দস্যু দলের সর্দার হলো সনাতন, তাদের বড় দাদা। তবে সে এখন আর কচি নেই মোটেই। ঘোষালবাবুর মতে তো প্রায় বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। এরই মধ্যে তার বাবার ভাগের ব্যবসা সে ভালো করে আয়ত্ত করে ফেলেছে। কিন্তু হাজার হোক, সেই বাড়ির বড় নাতি। একসময় সে সবার আদরের কেন্দ্রবিন্দু ছিল। সেই ছোটবেলায় দাদু দিদিমার কাছে রোজ রাতে গল্প শোনার লোভটা আজ এত বছর পর যেন আবার জাগার দিয়ে উঠল। এ নে তোরা বস। ও দাদু, সেই আগের মতো একটা গল্প বলো না। হ্যাঁ, আমি চাটাইগুলো পাতি, দাঁড়াও। সনাতনের বাবা কাকারাও আজ এই ঝড় জলের রাতে কাজকর্ম ছেড়ে বড় ঘরে এসে বসেছে। পাশে রান্নাঘরের ছ্যাকছুক শব্দ থামলে দেখা গেল তার মা আর মেজ কাকিমা এক ডেচকি তেল জবজবে মুড়ি মাখা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মসুর ডালের বড়া নিয়ে বাচ্চাদের ঘিরে বসল। ছোট ছেলের বিয়ে হয়েছে মাস পেরোয়নি। রান্নাঘরের দায়িত্ব এখনো পুরো ঘাড়ে এসে পড়েনি তার। বাড়ির বাচ্চাদের সাথেই তার সময় কেটে যায়। বুড়ো ঘোষাল মশাই মনে ভারী তৃপ্তি পেলেন। তাকে ঘিরে রয়েছে তার গোটা পরিবার। শেষ বয়সে এই তো বাঁচার রসদ। ঘোষ মেজাজে এক মুঠো মুড়ি তুলে চেবোতে চেবোতে তিনি শুরু করলেন। দেখো, সত্যি কথা বলতে কি, আমি ভূত প্রেত বিশেষ কিছু দেখিনি। তবে যা দেখেছিলুম সেটা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। এ যেন ভূত দেখার থেকেও মারাত্মক। তখন আমার অনেক কম বয়স। হুগলি জেলার প্রান্তবর্তী এলাকায় ধনেখালির কাছে এক গ্রামে এক বড় শাড়ি মহাজনের কাছে চাকরি করতুম। ওনার সাথে সাথে থেকে কাজ শিখতুম। ওনার বাড়িতে কাছেই একটা ছোট্ট ঘরে আমার থাকার ব্যবস্থা করা হয়েছিল। গ্রাম বলতে একেবারে অচপাড়াকা, ইলেকট্রিক আলো তখনও ঢোকেনি। সন্ধ্যা 7টার মধ্যেই কাজকর্ম সেরে পুরো গ্রামখানায় প্রায় ঘুম দিত। আলোর ব্যবস্থা না থাকলে যা হয় আর কি। তাই এই ঘটনা যখনকার আমার স্পষ্ট মনে আছে, তখন বর্ষাকাল। ইতিমধ্যে আমারও বেশ কয়েক মাস ভালোই কেটেছে। সারাদিন কাজ করি, বিকেলে ঘুরে বেড়াই, রাতে মাঝে মধ্যে মালিকের সাথে হিসেব নিকেশ নিয়ে বসতে হয়। আর নইলে ওনার বাড়িতেই খেয়ে দিয়ে আমার ঘরে এসে ঘুম। অনেকের সাথেই বেশ পরিচয় হয়ে গেছে এর মধ্যে। একদিন সকালবেলা একটু বাজার করে ফেরার পথে শিবতলার কাছে ভোম্বলের চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতে খেতে হঠাৎ গণেশ হাঁপাতে হাঁপাতে ঢুকলো। আরে ঘোষাল যে, বলি খবর টবর কিছু শুনেছো নাকি? অবশ্যই শুনবেনই বা কেমন করে? এই খবরটা তো এই মাত্রই জানাজানি হলো। আমি খালি চায়ের ভাতটা বাখারিতে ফেলে বললুম, কি ব্যাপার গণেশ ভাইয়া? দাঁড়াও দাঁড়াও, একটু শান্ত হও। অমন হাঁপাচ্ছ কেন? কি এমন হলো যাতে এই সাত সকালে তুমি এমন ছোটাছুটি শুরু করলে? আরে ওই গোয়ালপাড়ার কাঞ্চা, আরে যে তোমার মালিকের বাড়িতে দুধ দেয় গো,
আমি ওর বাড়ি থেকেই আসছি এখন। গ্রামের অনেকেই আছে ওখানে, খবরটা এখনো সেভাবে ছড়ায়নি। ছড়ালে দেখবেন সারা গ্রাম একেবারে ভেঙে পড়বে ওর বাড়িতে। এই গ্রামে এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি। তুমি হেয়ালি ছেড়ে আমাকে আসল কথাটা বলবে নাকি আমি নিজেই যাব সেখানে? আপনাকে আর কি বলবো বলুন তো? কাঞ্চার ওই যে কালো গরুটা আছে, কাল রাতে মারা গেছে গরুটা। পেছনের দিক থেকে অর্ধেকটা শরীর একেবারে হাওয়া, দেখে যেন মনে হচ্ছে কেউ অর্ধেকটা অংশ ছিঁড়ে নিয়ে চলে গেছে। গোয়াল ঘরটা একেবারে রক্তে ভেসে যাচ্ছে। তৎক্ষণাৎ গণেশের কথাগুলো বিশ্বাস না করতে পারলেও তখনই কাঞ্চার বাড়ি গিয়ে দেখলুম ঘটনাটা সত্যি। গ্রামে কোনো বন্য জীবজন্তুর উপদ্রব নেই, আর যদি থাকতো তাহলেও এত বড় গরুটাকে এভাবে পুরো অর্ধেক করে ছিঁড়ে খাওয়া কি মুখের কথা? সাধারণত এই আমাদের গ্রামের দিকে তিলকে তাল পাকানোর তালে অনেক ভুলভাল খবর ছড়িয়ে পড়ে এলাকায়। সারা গ্রামে রটে গেল দুধে অতিরিক্ত জল মেশাবার ফলে উপরওয়ালা তার পাপের প্রায়শ্চিত্ত করাচ্ছেন। ফলে দোষ কাটাবার জন্যে গ্রামে শনি, শীতলা আর শিবতলার চণ্ডী মণ্ডপে মন্দিরে একটু বেশি ভিড় জমতে শুরু করলো। বাজারের মুদি মাছওয়ালারাও সচেতন হয়ে গেল। পথে ঘাটে চলতে ফিরতে মানুষজন আকাশের দিকে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে বারবার রক্ষে করার আর্জি জানাতে থাকলো, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। এরপর এই মোটামুটি ধরো 10-15 দিন নির্বিঘ্নে কাটলো। সবকিছু যখন প্রায় থিতিয়ে গেছে, ঠিক তখনই আবার ঘটল সেই একই ঘটনা। তবে এবার আর গরু নয়, আমার মালিকের বাড়ির পাশেই শ্রীধর মুখুজ্জের বাড়ি। সে হাঁস, মুরগি, ডিমের ব্যবসা করত। তার খামারের সমস্ত হাঁস মুরগিগুলো মারা গেল একইভাবে। রক্তমাখা মাটিতে সবকটা মরে পড়ে আছে, কিন্তু শরীরের অর্ধেকটা স্রেফ হাওয়া, যেন এক কোপে কেউ কেটে ফেলে দিয়েছে। এবারের ব্যাপারটা গ্রামের সবাইকে বেশ একটু চিন্তায় ফেলল। তার প্রথম কারণ হলো, যার পক্ষে অর্ধেকটা গরু খাওয়া সম্ভব, সে কি চাইলে গোটা হাঁস বা মুরগি খেতে পারত না? সবকটা প্রাণীর শরীর ওভাবে অর্ধেক করে খাওয়ার মানেটা কি? আর দ্বিতীয়ত, এই ঘটনাটা ঘটল কেন? কাঞ্চা না হয় দুধের জল মেশাতো, কিন্তু শ্রীধরের পক্ষে তো আর একটা টিমকে ডবল করা তো আর সম্ভব নয়। হাটে, বাজারে, চায়ের দোকানে, শিবতলার চণ্ডী মণ্ডপে, বটতলায় তাসের আড্ডায় এই নিয়ে শুরু হলো গভীর আলোচনা। নানা মুনির নানা মত। কেউ বললে পূর্বজন্মের পাপের ফল, আবার সেকেলে বুড়ো হাবড়ার দল বললে ব্রাহ্মণ সন্তান হয়ে এই জীবিকা নির্বাচনের ফলাফল। কিন্তু শেষ পর্যন্ত কারুর যুক্তি খুব একটা খাটল না। একেই বাদলায় মাঠের কাজকর্ম বন্ধ, সবার বাড়িতেই হাঁড়িতে অল্প টান পড়ছে। তার উপর কিছুদিন পর পর এ বাড়ির গরু, ও বাড়ির ছাগল, অমুকের বাড়ির মুরগি এইভাবে মারা পড়তে লাগলো। গ্রামের মানুষ কোনো কুলকিনারা না পেয়ে ভয়ে একেবারে গুটিয়ে যেতে লাগলো। সূর্য ডুবলে গোটা গ্রামটা যেন হয়ে যেত একটা খাঁ খাঁ শ্মশান প্রান্তর। সকাল হলেই সবাই উকি মেরে দেখতে লাগলো নিজেদের গোয়াল ঘর আর হাঁস মুরগির খামারে। এ বিপদ যে কখন কার কপালে লেখা থাকবে তার বলা যায় না। এত আলোচনা পর্যালোচনা, কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। কিন্তু এর কদিন বাদে পরিস্থিতি এমন বিগড়ল যে আর গাঁয়ের মানুষ তাল খুঁজে পেল না।
গরু, ছাগল, হাঁস মুরগির পালা চুকিয়ে এবার থাবা পড়ল। দাঁড়াও, সে কথা বলি শোনো। সেদিন ছিল রবিবার, আমার ছুটি। সকাল থেকেই আকাশটা খোলাটে, যদিও বৃষ্টি তখনও নামেনি। আমি একা মানুষ, রান্নাবান্নার সেরকম কোনো চাপ নেই। কাজেই এক কাপ গরম গরম চা বানিয়ে খবরের কাগজটা নিয়ে সবে বসেছি, এমন সময় ন্যাপলা বলে একটা ছেলে ছুটতে ছুটতে এসে হাজির। গোসালদা, ও গোসালদা, তাড়াতাড়ি বেরিয়ে আসেন, সাংঘাতিক কাণ্ড ঘটে গিয়েছে। আমি তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে এসে দেখলুম সে ডাঙায় তোলা মাছের মতো ঠোঁট দুটো ফাঁক করে হাঁপাচ্ছে। আমি এক গ্লাস জল ওর হাতে ধরিয়ে বললুম, আরে হয়েছেটা কি? সকাল সকাল চেঁচামেচি করে সারা গ্রাম মাথায় তুলবি নাকি? এবারে হাঁস মুরগি নয় গো ভায়া, একেবারে মানুষ। ন্যাপার কথায় আমার কপালে ভাঁজ পড়ল। স্বার্থপরের মতো একবার মনে মনে ভাবলুম, এ কোন অলক্ষণে জায়গায় এসে পড়লুম রে বাবা। চাকরি করতে এসে প্রাণটা যাবে নাকি? মানুষ মানে কি কি বলছিস? এই সবটা আমাকে খুলে বলতো। আরে ওই বুড়ো শিবতলা কাছেই যে পাগলি বুড়িটা আপনাকে দেখেই যে পয়সা চাইতো, হ্যাঁ 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 হ্যাঁ। কাল রাতে মারা গেছে। সকালে ভুম্বল চায়ের দোকান খুলতে গিয়ে দেখে শিবতলার চাতালে বুড়ির অর্ধেক শরীরটা পড়ে আছে, কোমর থেকে নিচের দিকটা একেবারে হাওয়া। সে যা দৃশ্য আপনি নিজে তোকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যাবেন নাকি একবার? আমি পাঞ্জাবিটা কোনো রকমে গায়ে গলিয়ে ছুটলুম ন্যাপার সাথে। গিয়ে দেখলুম শিবতলার কাছে একেবারে গোটা গ্রাম ভেঙে পড়েছে, আর বুড়ির পরিণতির সে দৃশ্য। না না, তোমাদের কাছে আমি আর ওই দৃশ্য বর্ণনা করব না। চোখ দুটো তখনও খোলা ছিল, একেবারে স্থির মার্বেলের গুলির মতো। সেদিনের পর থেকে গ্রামের লোক পরের চিন্তা ছেড়ে নিজের শরীর আর কতদিন আস্ত থাকবে সেই আশঙ্কায় পাগল হয়ে যেতে লাগলো। তবে শিবতলায় গ্রামের পুরোহিত নারায়ণ ঘোষাল সেদিন একটি কথা বলেছিলেন। আপনারা কি এতদিনে একটা ব্যাপার লক্ষ্য করেছেন? প্রত্যেকটা ঘটনার মাঝখানে সময়ের ব্যবধান কিন্তু ওই 12 থেকে 15 দিন। মাঝের এই কটা দিনে কিন্তু গ্রামের কোথাও আর অমন উপদ্রবের কথা শোনা যায়নি। তারপর থেকেই গ্রামের মানুষ ভাঙা ইট পাটকেল দিয়ে দেওয়ালে দাগ কেটে দিনের হিসেব রাখতে শুরু করলো। তাদের গুনতিতে 3 দশেক পেরিয়ে যেতেই গ্রামে যেন বাতাস বইতেও ভয় পেত। সেই অবস্থায় আমার মন চাইছে পালিয়ে আসতে, কিন্তু এদিকে বিবেক বলছে মানুষের পাশে থাকতে। আর কেমন জানি একটা কৌতূহল হচ্ছে, সেটা অস্বীকার করতে পারবো না। প্রাণের ভয় যে নেই তেমনটা কিন্তু নয়। রক্ত মাংসের মানুষ তো। শুনেছিলুম গ্রামের মানুষ নাকি সরল হয়, এবার সেটা চোখে দেখলুম। খতেনের পরিবার যদি সেদিন সততা বা সরলতা না দেখাতো, তাহলে হয়তো কোনোদিনই এই সমস্যার সমাধান হতো না। বউ, আরে ও বউ, কোথায় গেলি রে তুই? দুটো ভাত দিবি তো নাকি আমায়? আজ যে 13 দিন ফুরবে, তুই কি ভুলে গেলি? তাড়াতাড়ি খেয়ে দে তো, ঘুমটা দিতে হবে নাকি? কি রে, কথা কানে গেল তোর? দাওয়ায় খাবার জন্য আসন পাততে পাততে কথাগুলো বলল খতেন। হঠাৎ কাঁধে একটা স্পর্শ পেতেই পেছন ঘুরে তাকিয়ে দেখল তার বিধবা মা দাঁড়িয়ে আছে। একে? ও মা, তুমি?
তোমার জন্য তো একখানা আসন পেতেছি, খেতে বসো দিকি। ছেলের কথার কোনো উত্তর না দিয়ে সরলা বলল, মন বলছে আজ রাতে আবার একটা মারা পড়বে, আমার কথা মিলিয়ে নিস। খতেন এবার বড় বড় চোখ নিয়ে মায়ের দিকে তাকালো। আচ্ছা মা, তুমি কি আর কথা পাও না? কি যা তা বলছো? অমন অলক্ষণে কথা কি মুখে আনতে আছে? মুখে আমি কি আর স্বাদে আনছি রে বাবা? তুই খেয়াল করিসনি নাকি করেও করতে চাসনি সে তো আর আমি জানি নে, কিন্তু যেদিন যেদিন বৌমাকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া যায় না, সে রাত্রিরেই গ্রামে কেউ না কেউ যায়। আজও কিন্তু বৌমা কোথাও আস্তে নেই। আস্তে। কেউ শুনতে পেলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে মা। বউ মাঝে মাঝেই যে রাতে উধাও হয়ে যায়, এই কথা জানাজানি হলে আর রক্ষে থাকবে না। তুই শুধু নিজের কথাটাই ভাববি, আরে বৌমাকে আটকাতে না পারলে যে পুরো গ্রামটা একেবারে উজাড় হয়ে যাবে, সেটা তোর মাথায় কি ঢুকছে না? শোন না, আমি বলি কি, একটু পুরুত মশাইয়ের কাছে গিয়ে আমাদের সবটা খুলে বলা দরকার, তারপর না হয় উনি একখানা বিচার করবেন। মায়ের কথা অগ্রাহ্য করার কোনো জায়গা নেই। বেচারা খতেন পড়ল মহা দোটানায়। পরের দিন সকালে যথারীতি আবার জেলে পাড়ায় একটা আধ খাওয়া মানুষের শরীর পাওয়া গেল। গ্রামের মানুষ যেন এই অশুভ আতঙ্কের হাতে নিজেদের এক প্রকার আত্মসমর্পণ করে দিয়েছে। সেদিন একটু বেলার দিকে খতেন আর তার মা ছুটল নারায়ণ ঘোষালের বাড়ি। সবকিছু শুনে ঠাকুরমশাই গম্ভীর গলায় বললেন, তোমরা যা বলছো তা যদি সত্যি হয় তাহলে কিন্তু বিষয়টা ভারী চিন্তার। প্রমাণ ছাড়া শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এই মারাত্মক অপবাদ ঘরের লক্ষ্মীর ওপর চাপিয়ে দেওয়াটা কিন্তু একেবারে ঠিক নয়। প্রমাণ কি করে জোগাড় করবেন ঠাকুর মশাই? এ তো আর যা তা ব্যাপার নয়, প্রাণের ঝুঁকি আছে এতে। হ্যাঁ, তুমি এক কাজ করো খতেন, গ্রামের সব বাড়ির মরদ জোয়ানদের কাল সকাল সকাল রাধা মাধবের মন্দিরের সামনে জড়ো করো। আমিও যাদের পাচ্ছি বলছি, হ্যাঁ আমি দেখছি কি করা যায়। পরের দিন সকালে যথারীতি গ্রামের অন্যান্য মানুষদের সাথে আমিও উপস্থিত হলুম রাধা মাধবের মন্দিরের সামনে। খতেন এবং তার মায়ের সন্দেহের কথা ঠাকুর মশাই সবাইকে জানালেন এবং এও বললেন, আচ্ছা আচ্ছা শোনো সকলে, ওই শয়তানের হাতে শেষ গিয়েছে কাল জেলে পাড়ায়। তা আগামী 10-12 দিন আমরা মোটামুটি কিন্তু নিরাপদে, কিন্তু তারপর থেকে আবার কোনো সংবাদ না পাওয়া পর্যন্ত খতেনের বউয়ের ওপর নজর রাখার বিশেষ প্রয়োজন আছে। তা আমি বলি কি, দিন 7-8 পর থেকে পালা করে প্রত্যেক দিন ওর বাড়ির ওপর নজর রাখা হবে। আর মোটামুটি 13-14 দিনের মাথায় একজন খতেনের সাথে রাত কাটাবে। খতেন, তোমায় একটা কথা বলি, মন দিয়ে শোনো। এই কটা দিন সন্ধ্যের পর বৌমাকে বিশেষ ডাক খোঁজ করবে না, তাকে আপন খেয়ালে থাকতে দিয়ে দেখা যাক কোন। তুমি সেরেফ চুপচাপ থেকে ওর ওপর নজর রাখবে, মনে রইবে তো আমার কথা? দেখতে দেখতে 10-12 দিন পার হলো। 13 দিনের মাথায় খতেন ন্যাপাকে সাথে করে বাড়ি নিয়ে এসে বউকে বলল, ন্যাপার বউটা বাপের বাড়ি গেছে বুঝলি বউ, একার কি রান্না করবে, তাই আমি সাথে করে ওকে নিয়ে এলো। আজ রাতটুকু আমাদের এখানে খেয়েই শুয়ে পড়ব। রাত একটু বাড়তেই মুষলধারে বৃষ্টি শুরু হলো।
বৃষ্টির যা আওয়াজ, তাতে পাশাপাশি বসে কথা বললেও কষ্ট করে শুনতে হয়। সামনের ঘরটাতে শুয়েছে খতেন আর ন্যাপা, ভেতরের ঘরে খতেনের বউ আর মা। আর সেই ভেতরের ঘর থেকে বাইরে বেরোতে গেলে সামনের ঘর পেরিয়ে যেতে হয়। তাই ইচ্ছে করে শাশুড়ি বৌমাকে নিয়ে ভেতর ঘরে শুয়েছে। কারোর চোখে কিন্তু ঘুম নেই। কি ঘটে করে একটা উস্কুসানি ভাব নিয়ে সবাই চোখ বন্ধ করে পড়ে আছে। বাইরে বৃষ্টির প্রচণ্ড দাপট, বিদ্যুতের ঝলকানিতে আর মেঘের গর্জন যেন চাবুক মারছে গ্রামের মাটিতে। হঠাৎ সামনের ঘরের দরজায় খট করে একটা শব্দ হলো। খতেন আর ন্যাপা একসাথে চোখের পাতা অল্প ফাঁক করে তাকালো। ঘরের ভেতরে জ্বলতে থাকা টিমটিমে লম্ফের আলোয় দেখা যাচ্ছে দরজা খুলে খতেনের বউ বেরোচ্ছে ঘর থেকে। বাইরের এই প্রচণ্ড দুর্যোগে যেখানে কুকুর বিড়াল পর্যন্ত বেরোয় না, সেখানে যাবে কোথায় বউটা? ওর বউ বাইরে বেরোলে ওরা একে অন্যের মুখের দিকে চাওয়াচাওয়ি করলো একবার। তারপর দুজনে দুটো ছাতা মাথায় নিয়ে পিছু নিল বউয়ের। খতেনের মা তাদের পিছু পিছু দাওয়া এসে দাঁড়িয়ে জোর হাত কপালে ঠেকালো। রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো, আমার সংসারটা বাঁচাও, তুমি আমার সংসারটা বাঁচাও, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। গ্রামের মানুষের একটা অদ্ভুত ক্ষমতা আছে জানো, বিশেষ করে যেসব গ্রামে বৈদ্যুতিক আলো তখনও ঢোকেনি। ওরা অন্ধকারেও বেমালুম যাতায়াত করতে পারে। বেশ কয়েক হাত দূর থেকে কাউকে চিনে নিতেও যেন কোনো কষ্টই হয় না। কিন্তু সেদিনের রাতটা ছিল একেবারে আলাদা। বাইরের অন্ধকার এতটাই গাঢ় যে বৃষ্টির ফোঁটাগুলো যেন সেই অন্ধকারে ডুব দিয়ে হারিয়ে যাচ্ছে। সেই কালি মাখা অন্ধকারের মধ্যে পথ চলতি পায়ের ছপাত ছপাত শব্দ লক্ষ্য করতে করতে এগিয়ে চলল খতেন আর ন্যাপা। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই বুঝল এভাবে কাউকে অনুসরণ করা সম্ভব না। ঠাকুর মশাই বলেছিলেন বউটার মধ্যে সেরকম কিছু হলে যত রাতি হোক ওনাকে যেন খবর দেওয়া হয়। এই খতেন, যা দেখছি তাতে মনে হচ্ছে তোরা যা ভেবেছিলি তাই একেবারে হক কথা। একদিন তো শুধু আন্দাজ করেছিলুম রে ন্যাপা, আজ বিশ্বাস হলো। চ চ চ এক্ষুনি ঠাকুর মশাইয়ের বাড়ি যাই, ও ওনাকে খবরটা এক্ষুনি দিতে হচ্ছে। ঠাকুর মশাইয়ের বাড়ির চেরা বাঁশের বেড়াটার বাইরে একটা জাম গাছ আছে। গাছটার তলায় পৌঁছতেই ন্যাপা একটা হ্যাচকা টানে খতেনকে টেনে সরিয়ে দিল। এ কি হলো রে? এই কাদা ভর্তি রাস্তায় এইভাবে কেউ টানিয়ে, যদি পড়ে যেতুম কি হতো বলতো? ন্যাপা ঠোঁটের উপর আঙুল রেখে খতেনকে চুপ করতে বলে ওকে নিয়ে গেল পথের পাশে বাড়ির উল্টো দিকে একটা ঝোপের আড়ালে। তারপর বড় বড় চোখ করে ঠাকুর মশাইদের বেড়ার আঙুলটার দিকে ইশারা করল। চোখ কুঁচকে দেখতে পেল ওরা যে সেখানে খতেনের বউ দাঁড়িয়ে আছে। সে আতঙ্কে ন্যাপার দুটো হাত চেপে ধরল। হ্যাঁ রে ন্যাপা, এই বউকে একবার ডাকবো নাকি? বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো আমাদের সাথে। এ পাগল নাকি? ওটা যদি এখনো তোর বউ থাকতো তাহলে এই ঝড় বাদলের রাতে এখানে আসতো কেন? তার চেয়ে বরং চুপচাপ এখানে দাঁড়িয়ে দেখতে থাক কি হয়। আর এখন বেশি কথা বলিস না। খতেন আর ন্যাপা সেই ঝোপের আড়াল থেকে ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে রইল। এর পরের দৃশ্যটা দেখার জন্য
কেবল ওরা দুজন কেন, কোনো মানুষই প্রস্তুত থাকতে পারে না। একটা মর্মর শব্দ করে খতেনের বউয়ের শরীরটা সামনের দিকে ঝুঁকতে শুরু করেছে। ঝুঁকতে ঝুঁকতে হাতের পাতা থেকে কনুই পর্যন্ত মাটিতে স্পর্শ করলো, আর সাথে সাথে পা দুটো সাপের মতো পেঁচিয়ে গিয়ে মাটির কিছুটা উপরে একটা ফনার মতো দুলতে লাগলো। গোটা শরীরটা কেবল ওই দুটো লিকলিকে হাতের ভরে দাঁড়িয়ে রয়েছে, কেমন যেন একটা গিরগিটির মতো। সে এক ভয়ানক দৃশ্য। মুখটা কেমন সুচালো আর কঠিন হয়ে গেছে। মণিবিহীন সাদা চোখ দুটোতে একটা কুটিল হাসি টেনে হাতের পাতা আর কনুইয়ের উপর ভর দিয়ে সে ঠাকুর মশাইদের উঠোন পেরিয়ে একেবারে ঘরের একটা জানালা দিয়ে ভেতরে গলে গেল। বিপদ আসন্ন বুঝেও তার পিছু নেওয়ার মতো সাহস খুঁজে পেল না খতেন বা ন্যাপা। কাজেই বউটা ভেতরে গিয়ে কি করছে সেটা নাগাল পাওয়া গেল না বাইরে থেকে। শুধু একটুকু ঠাউর করা গেল যে আজ রাতে তাদের ঠাকুর মশাইয়ের জীবনে এক ভয়ানক মহা সংকট নেমে এসেছে। বেশ কিছুক্ষণ পর সেই একইভাবে হাতের পাতার কুনুইয়ে ভর দিয়ে খতেনের বউ বেরিয়ে এলো, ঠিক একইভাবে। চোখের সামনে নিজের স্ত্রীর এই অবস্থা দেখে বুকটা ভয়ে ফেটে গেলেও চোখ ফেটে জল আসতে লাগলো খতেনের। উঠোন পেরিয়ে রাস্তায় জমা জলের উপর দিয়ে থপ থপ শব্দ করতে করতে একেবারে ওদের সামনে দিয়ে ক্রমশ চোখের আড়াল হয়ে গেল জন্তুটা। আজ রাতে সে আর কারো ক্ষতি করবে না। এক রাতে একটাই শিকার, এক ভিটেতেই মর্মান্তিক অমঙ্গল। খতেন আর ন্যাপা এক দৌড়ে বেড়ার আগলটা খুলে মাটির উঠোনটায় গিয়ে দাঁড়াল। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আমি নেপা, একবার বেরিয়ে ও আসে। ঠাকুরমশাই। ও ঠাকুরমশাই। বেশ কিছুক্ষণ হাঁক ডাকের পরও কোনো উত্তর পাওয়া গেল না। বৃদ্ধ একলা মানুষ, এই প্রচন্ড বাদলাতেও যেন গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ওদের। মাটির দাওয়াটা পেরিয়ে ঘরের দরজাটা আস্তে করে ঠেলা দিতেই সেটাও খুলে গেল। ঘরের এক কোণায় টিমটিমে একটা তেলের লম্ফ জ্বলছে, তাতে আলোর বদলে অন্ধকারটাই যেন আরো স্পষ্ট হয়ে উঠছে। চারিদিকে চোখ বোলাতে বোলাতে ওদের দুজনের নজর গিয়ে পড়ল বিছানার উপর। বাকিদের মতো ঠাকুর মশাইয়ের অর্ধেক শরীরটা পড়ে আছে সেখানে, বিছানা কালচে রক্তে ভিজে সপসপে। সেদিকে তাকিয়ে খতেন হাউমাউ করে কেঁদে উঠল। এটা তুই কি করলি রে বউ? কি করলি তুই এটা? এখন বাড়ি যাবো। কেউ ছাড়লি না। আজকে তোর বাড়িতেই রাতটা কাটিয়ে দেবো। জেঠি জেঠি একলা আছে বাড়িতে। চ চ চ। পরের দিন সকালে ঠাকুর মশাইয়ের মৃত্যুর খবরের সাথে খতেনের বউয়ের খবরটাও ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল সারা গ্রামে। কাজেই ওনার মৃত্যুতে শোক পালন করার মতো পরিস্থিতি আর গ্রামে রইল না। কিছু পরিবার লোটা কম্বল গুটিয়ে গ্রাম ছাড়ল। যারা ছাড়ল না বা ছেড়ে যেতে পারল না, দুশ্চিন্তায় তাদের নাওয়া খাওয়া এক প্রকার বন্ধই হয়ে গেল। সবার মনে তখন একটাই চিন্তা, যেভাবেই হোক
আগামী 10-12 দিনের মধ্যে খতেনের বউয়ের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বাজারের কাছে শিবতলায় দাঁড়িয়ে একদিন সকলে মিলে আলোচনা করে ঠিক করা হলো ত্রিলোচন পণ্ডিতকে গ্রামে নিয়ে আসার কথা। এক সময় বাড়ি বাড়ি ঘুরে পূজা অর্চনা করায় পণ্ডিত উপাধিটা তখনও নামের পিছনে রয়ে গেছে। তবে তখন উনি তারাপীঠের নাম করা সিদ্ধতান্ত্রিকের মধ্যে একজন। তা কথা মতো 2 দিন বাদে এক সকালে ত্রিলোচন পণ্ডিতের আগমন ঘটল গ্রামে। তাকে বায়না করার সময় গ্রামের মানুষ নিজেদের বিপদের সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়ে এসেছিল। তিনি গ্রামে ঢুকতেই আমাদের বললেন ওনাকে খতেনদের বাড়িতে নিয়ে যেতে। তাই করলুম। খতেনের বউ তখন গ্রামের আর 5টা বউয়ের মতো ঘরের কাজে ব্যস্ত। ত্রিলোচন পণ্ডিত দাওয়ায় বসে খতেনকে 1 সরা জল দিতে বললেন। তারপর সেটাকে 2 বার ফুঁকে কি একটা অবদ্ধ মন্ত্র আউড়ে খতেনের বউকে বললেন, তুমি এই জলটার কাছে এসে একবার বসো দেখি মা। এমনভাবে বসবে যাতে তোমার মুখের ছবিটা ওই জলের উপরে আমরা সকলে দেখতে পাই, কেমন? খতেন, ন্যাপা, আমি, তারপর আরো যারা এসেছিল সকলে পণ্ডিত মশাইয়ের পেছনে জটলা পাকিয়ে দাঁড়িয়েছিলুম। উৎসুক হয়ে দেখলুম খতেনের বউয়ের লক্ষ্মী প্রতিমার মতো টলটলে মুখটা ভেসে উঠেছে সরার জলে। কিন্তু ত্রিলোচন পণ্ডিতের চোখে হয়তো অন্য কিছু ধরা পড়ল। জলের দিকে এক ঝলক তাকিয়েই তিনি চোখ বুঝলেন। রক্ষা করো মা, রক্ষা করো। আমরা সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে রইলুম ওনার মুখ থেকে কিছু শোনার জন্য। বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকার পর তিনি মুখ খুললেন। আমি জানি তোমরা অনেক আশা নিয়ে আমাকে এখানে নিয়ে এসো। তোমাদের উপকার করতে পারলে আমারও শান্তি হতো, কিন্তু দুর্ভাগ্য এই যে খতেনের বউয়ের শরীরে যে বাসা বেঁধেছে তাকে তাড়ানো আমার সাধ্য নয়। এ অত্যন্ত শক্তিশালী এক প্রেতজনির খেলা। এর নাম কাশিমা। মৃত্যুর সময় কোনো কারণে যদি কোনো স্ত্রীর শরীর দ্বিখণ্ডিত হয়ে যায় তখন সেই আত্মা কাশিমা হয়ে ঘুরে বেড়ায়। কোমর থেকে শরীরের নিচের অংশটুকু এদের থাকে না, কিন্তু কারোর ওপর ভর করলে নিচের দিকটা দেখবে অবশ হয়ে যায়। 2 হাতের ওপর ভর দিয়ে একটা গিরগিটির মতো চলাফেরা করে। নিজেদের শিকারের একই পরিণতি করে থাকে এরা। এদের হাত থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। কাজেই আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, এমন কথা বলবেন নি। আপনি আপনি আমাদের শেষ ভরসা পণ্ডিত মশাই। দয়া করে আমার বউটাকে বাঁচান, আর গ্রামের মানুষগুলো রেহাই পাক। বাঁচান আমাদের। অত উতলা হয়েও না খতেন, ঈশ্বরের ওপর ভরসা রাখো। উপায় যে একেবারে নেই তা নয়, কিন্তু তাতে কি তোমরা রাজি হবে? সে বড় কঠিন কাজ। আমরা আপনার সব কথা মানতে রাজি বাবা। আমরা সব শুনবো, কি তাই তো নাকি? আপনি শুধু আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। বেশ, তবে বলি শোনো। তোমার স্ত্রীর শরীর থেকে এই প্রেতাত্মাকে মুক্ত করার পদ্ধতি হয়তো আমার জানা নেই, কিন্তু তাকে আটকাবার ব্যবস্থা আমি করে দিতে পারি। আজ থেকে 3 দিন পর অমাবস্যা। সেই দিনেই যা করার করতে হবে। আমি তোমার স্ত্রীর মাথায় একটা মন্ত্রপুত গজাল পুঁতে দেব।
ত্রিলোচন পণ্ডিতের এই কথায় উপস্থিত সকলের বুক যেন কেঁপে উঠল। এ আপনি কি কইছেন? তাহলে তো আমার বউটাকে আর বাঁচানো যাবে না বাবা, হ্যাঁ? এ কাজে তবেই নামা যাবে যদি তোমরা সকলে আমার ওপর সম্পূর্ণ আস্থা রাখতে পারো, নচেত নয়। বিশ্বাস আর আস্থা প্রকৃতির বড্ড বড় শক্তি। এই আমি সবার সামনে মায়ের দিব্যি দিয়ে বললাম, তোমার স্ত্রী সম্পূর্ণ নিরাপদেই থাকবে খতেন। তার প্রাণ রক্ষার দায়িত্ব আমার। কিন্তু সে যতদিন বাঁচবে ওই গজাল মাথায় নিয়েই থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। চারিদিকে জটলা করা ভিড়ের মধ্যে থেকে শিবতলার ভোম্বল এগিয়ে এসে বলল, এত কি চিন্তা করছো খোদেন দাদা? আমাদের যে আর উপায় নেই। পণ্ডিত মশাই যখন কথা দিচ্ছেন তোমার বউয়ের কিচ্ছুটি হবে না, তখন আর ভাবনা করি কি লাভ? এই গ্রামের কথাটা একবার ভাবো। ভোম্বলের এই কথায় দেখলুম কিছু গ্রামের মানুষেরও সায় আছে, কিন্তু বেচারা খতেন পড়ল মহা দোটানায়। হাজার হোক নিজের বউ বলে কথা, তার মাথায় আস্ত একটা গজাল পুঁতে দিলে সে নাকি দিব্যি হেঁটে চলে বেড়াবে। এই কথা কি বিশ্বাস করা যায়? আমি মনে মনে তখন ধরেই নিয়েছি এসব সে ভাওতা। গ্রামের থেকে অভিশাপ তাড়ানো গেলেও কোনো মতেই খতেনের বউকে বাঁচানো যাবে না। ওই তারাপীঠের বাবাজি গ্রামটাকে বাঁচানোর স্বার্থে খতেনকে ভুজুং বাজুং দিয়ে সেফ কাজটা করতে চাইছেন। পরে ভালো মন্দ কিছু একটা হলে গ্রামের মানুষ খতেনকে সামলে নেবে। নানা বাগ বিতণ্ডার শেষে স্থির হলো আগামী অমাবস্যায় ত্রিলোচন পণ্ডিতের কথা মতোই কাজ হবে। সেদিন সকাল থেকেই প্রকৃতি যেন এক সাংঘাতিক তাণ্ডব লীলায় মেতেছে। নিমেষে যেন সম্পূর্ণ গ্রামটাকে সে গ্রাস করতে চাইছে। পণ্ডিত মশাই বলেছেন রাত্রি 9টার পর পুজোয় বসবে। তিনি বিধান দিয়েছেন গ্রামের কোনো বাড়িতে যেন সেদিন আমিষ রান্না না হয়। হ্যাঁ, লোকটা ভারী অদ্ভুত ছিল। আমার এখনো মনে আছে একদিন যাবৎ তিনি কোনো গৃহস্থের বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন না। গ্রামের চণ্ডী মণ্ডপে একটা গামছা চাদর পেতে নিজের একটা পুটুলি মাথায় দিয়ে দিব্যি ঘুমোতেন। এমনিতে হলে তাও না হয় মেনে নিত, কিন্তু তখন ভরা বর্ষা, ঝড় ঝঞ্ঝাট গ্রামের দিকে ঝালাপালা হয়ে যায়। তার উপর সাপখোপ আর মশার উপদ্রব তো ফাও। তা যাই হোক, সেই ঝড় জল মাথায় নিয়েই সন্ধ্যা ঠিক 7টার সময় তিনি এসে উপস্থিত হলেন খতেনের বাড়ি। গ্রামের মানুষজন অনেক আগেই ভিড় জমিয়েছে সেখানে। একটা বিপদ হয়ে গেছে পণ্ডিত মশাই। এই মাথায় গজাল পোঁদার কথাটা কিভাবে যে বউটার কানে পৌঁছলো জানি না। দুপুরের পর থেকে তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি চিন্তা করো না খতেন, সে নিজে এসে দাঁড়াবে আমার সামনে। তুমি পুজোর জোগাড় করগে যাও। ঠিক রাত 9টার পর তিনি বসলেন। আমিও উপস্থিত ছিলাম সেখানে। সেদিন রাতে এই দুটো চোখ যা দেখেছিল তা এ জন্মে কেন আগামী 7 জন্মেও ভোলার নয়। যজ্ঞ চলছে পুরোদমে। বৃষ্টিটা যেন এই জন্যই খানিক খান্তি দিয়েছে, কিন্তু ছোড়ো একটা ঠান্ডা হাওয়ায় আগুনটা তুলে দমকে দমকে উঠছে বারবার। পণ্ডিত মশাই এক নাগারে কি এক দুর্বোধ্য মন্ত্র আওড়ে চলেছেন। ওসব আমি অত বুঝি না, আর মাঝে মধ্যে আগুনে কোষা করে ঘি
তারপর আরো সব কি কি ঢেলে যাচ্ছে। যজ্ঞের কুণ্ডের লাল আভায় সকলের মুখে ভয়ের ছাপটা বাকিদের কাছে আরো স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে তিনি একটা গজাল নিয়ে সেটাকে একবার আগুনে ছুঁইয়ে তেল সিঁদুরে সেটা ভালো করে লেপে রেখে দিলেন পাশে। এক সময় হঠাৎ মন্ত্রোচ্চারণ বন্ধ হয়ে গেল। তিনি সদরের চালা করা দরজাটার দিকে তাকালেন। সবাই দরজার সামনে থেকে সরে যাও, ও আসছে। লোকজন সব পরিমরি করে দরজা ছেড়ে দিল। তারপর আবার সব শান্ত। পণ্ডিত গম্ভীর স্বরে ডাকলেন, ভেতরে আয়। মাথা দিয়ে সদর দরজাটা ঠেলে দুই হাতে আর কুনুইয়ে ভর দিয়ে একটা আস্ত সরীসৃপের মতো দালানে এসে ঢুকল খোতেনের বউ। তার বীভৎস রূপ দেখে দরজার কাছের ভিড়টা আরো সরে দাঁড়ালো। মণিবিহীন সাদা চোখ দুটো একবার পুরো উঠোনে ঝুলিয়ে প্রচণ্ড একটা প্রতিহিংসার কর্কশ স্বর বেরিয়ে এলো তার মুখ থেকে। পণ্ডিত মশাই এক কোষা ঘি তুলে তাতে কিসে একটা গুঁড়ো মিশিয়ে আগুন দিয়ে গজালটা আর একটা হাতুড়ি নিয়ে উঠে দাঁড়ালেন। খতেনের বউয়ের বাঁকা শরীরটা যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই জায়গাটা থেকে এক চুলও সে আর নড়তে পারল না। বেড়াল বিপদের মুখে কোণঠাসা হয়ে পড়লে শরীর বাঁকিয়ে দাঁত মুখ খিচিয়ে ফ্যাঁসফেঁসিয়ে উঠতে দেখেছ কখনো? অনেকটা তেমন ভাবেই সমস্ত শরীর তুলিয়ে বেঁকিয়ে খতেনের বউ পণ্ডিত মশাইকে শাসানোর চেষ্টা করতে লাগল। পণ্ডিত মশাই তার একেবারে মুখের কাছে এসে দাঁড়ালেন। আর তারপর যা দেখলুম কি বলবো। খতেনের বউ সাপের ফণার মতো মুখটা মাটির কাছ থেকে তুলে ছোবল মারার মতো আছড়ে পড়তে গেল ওনার উপর, কিন্তু পারল না। কেবল তার মুখ থেকে প্রায় কালচে রক্ত ছিটে ছিটে বেরোতে লাগলো। একটা বিশ্রী অপবিত্র গন্ধে ভরে উঠল গোটা উঠোনটা। আমরা সবাই নাক চাপা দিল। এদিকে পণ্ডিত পাথরের মতো দৃঢ়, এসবে ওনার কোনো ভ্রুক্ষেপই নেই। এবার যে কাণ্ড হলো কি বলবো, না দেখলে জীবনে ভাবতেও পারতুম না যে এমনটা হতে পারে এ জগতে। দেখলাম খতেনের বউয়ের শরীরটা একটা মোচড় দিয়ে উঠছে, আর সাথে সাথে ওই হিংস্র মুখটার ফাঁক দিয়ে কালচে রক্তে মাখা একটা লম্বা হাড়ের মতো কি যেন বেরিয়ে আসছে। প্রায় এক হাত বেরিয়ে আসার পর জিনিসটা দু ভাগ হয়ে অনেকটা ওই কচির দুটো ফলার মতো আকার নিল। দুটো দাঁড়া থেকে গড়িয়ে পড়ছে সেই কালচে রক্ত। কাঁকড়ার দাঁড়ার মতো আস্তে আস্তে খুলছে আর খপ করে বেতের মতো বন্ধ হয়ে যাচ্ছে। গোটা জিনিসটা এত বড় যে প্রায় একটা গোটা মানুষের কোমর জড়িয়ে ধরতে পারে। এবার বুঝলুম এক কোপে একটা গোটা শরীর কিভাবে সে আলাদা হয়ে গিয়েছে। তবে এত কিছুর পরেও সেই নরকের জীব লোকটার একটা চুলও ছুঁতে পারল না। পণ্ডিত মশাই ধীর স্থির ভাবে গজাল সমেত হাতটা বসালেন খতেনের বউয়ের মাথাটার উপর। ওর মাথাটা চুম্বকের মতো আটকে গেল ওনার হাতের দৃঢ় থাবায়। বিকৃত শরীরটা ছটফট করছে, কিন্তু মাথাটা একেবারে এঁটে গিয়েছে। এবার শুরু হলো সেই অদ্ভুত কাণ্ড।
হঠাৎ হাওয়ায় একটা বিরাট বৃত্ত কেটে ওনার আরেক হাত এসে পড়ল গজালটার উপর। ওর বউয়ের শরীরটা ছটফট করে উঠল, মুখ দিয়ে বেরিয়ে এলো একটা বিকট চিৎকার। আমি ভেবেছিলাম যা জোরে বাড়ি বসালেন তাতে একেবারেই বোধহয় ওটা গেঁথে যাবে মাথায়, কিন্তু না, প্রথম বাড়িটা মাথার চামড়া ভেদ করে খুলি ফাটিয়ে উপস্থিত সকলের গা শিউরে উঠল একেবারে। আমার পাশে খতেন মাটিতে লুটিয়ে পড়ল। পণ্ডিত মশাইয়ের এক একটা হাতুড়ির বাড়ি খেয়ে ওই মোটা গজালটা একটু একটু করে ঠুকতে শুরু করেছে খতেনের বউয়ের খুলি ফুঁড়ে। প্রত্যেকটা বাড়ির সাথে ওর দম ফাটানো চিৎকারে কানে তালা লাগার জোগাড়। কিন্তু কথা হলো ওই যে এক ফোঁটা রক্ত বেরোলো না সেখান থেকে। গজালটা সম্পূর্ণ গাঁথা হয়ে গেলে সেই বিচ্ছিরির দাঁড়াগুলো টপ টপ করে মাটিতে খুলে পড়ল, যেন গোড়া দুটো পচে গিয়েছে। মাটিতে কিলবিল করতে করতে কেমন যেন পচে গলে আস্তে আস্তে ওই কালচে রক্তে পরিণত হলো দাঁড়া দুটো। খতেনের বউয়ের অসাড় শরীরটা মাটিতে থপ করে লুটিয়ে পড়ল। ওকে ঘরে নিয়ে যাও, যাক বিপদ কাটলো। কি আর করা যাবে, যাক গ্রামটা তো রক্ষে পেল। ওকে ঘরে নিয়ে যাও। এ কথায় আমরা সবাই অবাক হয়ে গেলুম। সবাই এতক্ষণ ভেবেছিলুম যে খতেনের বউ নির্ঘাত মারা গিয়েছে। চোখের সামনে দেখেছি ওর মাথায় অত বড় গজালখানা গেঁথে দেওয়া হয়েছে। যন্ত্রণায় ছটফট করতে দেখেছি ওকে। তবে কি মনের মধ্যে একটা ক্ষীণ আশার সঞ্চার হতেই আমি এক ছুটে গিয়ে নেতিয়ে পড়া শরীরটার উপর ঝুঁকে নাড়িটা পরীক্ষা করে দেখলুম। আছে আছে, প্রাণ আছে। আমি সোল্লাসে চেঁচিয়ে উঠলুম। সকলে আবার ফেটে পড়ল উল্লাসে। গাঁয়ের লোক ভূত তাড়ানো বহু দেখেছে শুনেছে, কিন্তু এমন আশ্চর্য অলৌকিক কাণ্ড কারোর 14 পুরুষেও দেখেনি। কিন্তু মনে রেখো, এই গজাল খোলার চেষ্টা করো না কখনো, তাইলে কিন্তু তোমরা কেউ আর বাঁচবে না। সেই প্রেতাত্মার আক্রোশ ফেটে পড়বে তোমাদের ওপর। জয় মা। সেদিনের পর থেকে গ্রামে আর কোনো অঘটন ঘটেনি। খতেনের বউ কয়েকদিনে ধাক্কাটা কাটিয়ে উঠে দিব্যি মাথায় গজাল নিয়েই হেঁটে চলে বেড়াতে লাগলো। কয়েক মাস পর অবশ্য আমি বদলি হয়ে মালদার একটা গ্রামে চলে গেলুম। কেবল সঙ্গে নিয়ে গেলুম এক বিরল অদ্ভুত অভিজ্ঞতা। আর কখনো যাওয়া হয়নি সেখানে, তাই পরবর্তীকালে সেই গ্রামের বা খতেনের বউয়ের কি পরিণতি হয়েছিল এটা আমার জানা নেই। এতদূর বলে খোসাল বাবু থামলেন। ততক্ষণে ছোট্ট নাতনি তিতলি কখন যে তার নতুন কাকির কোলে মাথা রেখে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে খেয়ালই করেন। রাতে খাওয়া দাওয়ার পর কি একটা করতে দালানে নামতে গিয়ে ছোট বউ বৃষ্টিতে একেবারে ভিজে গেলে বড় বউ তাকে ভালো করে মাথা মুছতে বলে একেবারে রোগড়ে রোগড়ে মাথায় তেল মাখিয়ে দিতে বসল। রাতের খাওয়া করে বাকিরা তখন যে যার ঘরে ঘুমোনোর তোড়জোড় করছে। কাঠের চিরুনিটা বারবার মেজ বউয়ের চুলের মাঝে একটা জায়গায় আটকে যাওয়াতে জায়গাটায় হাত দিয়ে অনুভব করার চেষ্টা করলেন বড় বউ। গোল বোতমের মতো কি একটা, তবে ধাতব। চুলটা একটু পাট করে হ্যারিকেনের আলোয় তার চোখে ধরা দিল একটা গজালের মাথা।
বড় বউ ব্যাপারটা নতুন বউকে বুঝতে দিল না। মনে মনে স্থির করলেন রাতে স্বামীকে কথাটা সে বলবে। সেদিন রাতে যে অন্ধকার ঘোষাল বাড়িতে ঘনিয়ে এসেছিল, পরের দিনের সূর্যের আলো তা দূর করতে পারেনি। পরদিন সকালে গ্রামের গোয়ালা দুধ দিতে এসে দেখল বাড়ির সামনের লম্বা বারান্দাটায় পরিবারের সকলের অর্ধেকটা শরীর পড়ে আছে। গত রাতের বৃষ্টির জলে সে রক্তে গোটা দালান ছড়িয়ে পড়েছে। বৃদ্ধ ঘোষালবাবু নিজেও বাদ যাননি, কেবল একজনের দেহ পাওয়া গেল না, বা বলা ভালো একজনকে পাওয়া গেল না, তাদের বাড়ির ছোট বউ। অনেক গল্প শেষ হয়েও শেষ হয় না। এ বিশ্বে কিছুই হারায় না, শুধু তার রূপটুকু বদলায়। গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করো। একটা দারুণ অ্যানাউন্সমেন্ট আসবে আর কয়েকদিনের মধ্যে, একটা বিশাল সারপ্রাইজ, যেটার জন্য আমরা তো ওয়েট করেই ছিলাম। তোমরা সবাই জানতে পারলে খুব খুশি হবে। এবং আমি আর প্রত্যয় এটা নিয়ে এখন দিনরাত কাজ করছি, এটা প্ল্যান করছি, প্রোগ্রাম করছি। আশা করছি খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করতে পারবো, ওয়ান্স এভরিথিং ইজ রেডি, ওয়ান্স এভরিথিং ইজ সেট ইন অর্ডার। তো দেখা যাক কতদূর কী করতে পারি। উই আর ভেরি এক্সাইটেড। তোমরা জানলে তোমরাও খুব এক্সাইটেড হবে। আর একটু বলে দিতে ইচ্ছা করছে কিন্তু বলছি না। তাহলে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।